রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বছর 50 পূর্বের একটা দিনের কাহিনী। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। নয়ন বাকি পাপড়া দুটো বগলে চেপে ধরলে, তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙাড়েরা ঠাউরে ছিল আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখিরির ট্যাগ হাতড়ে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে। হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সভয় চেঁচিয়ে উঠল, কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন ছাতি। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি? কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছোটাছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গে অস্ফুট আত্মস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল। নয়ন চেঁচিয়ে বললে, এক ব্যাটারে পেয়েছি দাদা ভাই, আরগুলো পালালো। শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম। আমি চেঁচিয়ে বললাম, ওরে ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না যেন। না দাদা, তুমিই মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো। বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে। তার পিছনে নয়নচাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে। নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালে। এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতছিন্ন ন্যাকড়া। তখনও কাঁদছিল। তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বললে, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞাসা করি সত্যি জবাব দে। কজন ছিলি? তাদের কি নাম, কোথায় ঘর বল। লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নামধাম গড় গড় করে বলে গেল। নয়ন বললে, মনে থাকবে, ভুলবো না। এখন বল, বোষ্টম ঠাকুর পড়ে গেলে নিজে তুই কঘা বাড়ি দিয়েছিলি? 5-7 গা হবে বোধ হয়। নয়নচাঁদ দাঁত কড়মড় করে বললে, আচ্ছা 5-7 ঘা, তাই সই। এবার ঠিক তেমনই করে শো, যেমন করে বোষ্টম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদাভাই এগিয়ে এসো, ওই খেটে দিয়ে 5-7 ঘায়ে সাবার করা চাই কিন্তু। দেখবো কেমন হাতের জোর। তুই বেটা দেরি করছিস কেন, শুয়ে পড় বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালে এবং নিজে সে শোবার পূর্বেই প্রচণ্ড গোটা 2-3 লাথি পিঠে মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিলে। বললে, দেরি করো না দাদা, মাথা তাক করে মারো, 2-3 ঘাড় বেশি লাগবে না। নয়নদার গলার স্বর গেল বদলে, চোখ মুখ যেন আর কার। চেহারা দেখে গায়ে কাঁটা দিলে। নতুন খেলা শুরু করব কি? ভয় হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না? তবে আমি শেষ করে দিই। না নয়নদা, না, মেরো না। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়ে নেই। প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত না। বললাম, চলো, ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিগে। শুনে নয়নদা যেন চমকে উঠল। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিই, যেমন কর্ম তেমন ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে তারে একটা লাঠির ঠেলা দিয়ে বললে, ওরে ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। নয়ন বললে, ব্যাটা মরে গেল নাকি? যে দুর্বল শিং, 2 দিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই, আবার পথে এসেছে লোক ঠ্যাঙাতে। যা বেটা, দূর হ, উঠে ঘরকে যা। সে কিন্তু তেমনই রইল পড়ে। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনি ঘরে যাবে। চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল, ঠাকুমা ভাবছে। পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত।
খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে। আছে নাকি দাদা? আছে বই কি, চলো না বাড়ি, গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। নয়ন বিস্ময়ের ভান করে বললে, বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ তাই তো, সেই তো তার উচিত সাজা, আমরা পড়েছি যে। নয়ন একটুখানি হেসে বললে, কিন্তু সব উচিতে যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়ন হঠাৎ জবাব দিলে না, একটু ভেবে বললে, বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষে অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানিনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে? নয়ন বললে, না দাদা, আর মারবে না, আমি বেঁচে থাকতে এই কাজ ওরা আর কখনো করবে না। জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোপুত। বললাম, কিন্তু ওরা বেঁচে তো গেল, শাস্তি তো হলো না? নয়ন অন্য মনস্ক হয়ে কি ভাবছিল, বললে, কি জানি, হবে হয়তো একদিন। পরক্ষণে সচেতন হয়ে বললে, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুমা জানেন, তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞেস করো। আমার কিন্তু বড় হবার সবুর সইল না। বাড়িতে পা দিয়ে সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গে যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম। গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল। আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে টাকা 5টি ঠাকুমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনিই পেলাম, তোমার টাকা তোমার কাছে ফিরে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিল তোমার মেজ বউয়ের ভাইদের দলপথে। ঠাকুমা একটু হেসে বললেন, দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন, ও তোর ঠাকুরের ভোগে লাগাগে যা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বোষ্টম হতে তুই পারলি নে। কেন দিদি? তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর যদি লোক সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরো গোটা 5-6 মরতো, তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপতো দিদি। ঠাকুমা চুপ করে রইলেন। এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানে নয়ন নিজে, কিন্তু সেও আর কিছুই বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি, রাধে কৃষ্ণ।